নমস্কার বন্ধুরা, কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম হানাবাড়ির আতঙ্ক। লেখক শচীন দাস। তাহলে বন্ধুরা, গল্পটা আমি পড়ছি। সময়টা ডিসেম্বরের মাঝামাঝি। সকাল থেকেই কনকনে ঠান্ডা পড়েছে, সেই সঙ্গে আবার উত্তরে হাওয়া। কলকাতা থেকে আমরা 4 বন্ধু বহরমপুরে বিজনের বাড়িতে গিয়ে সন্ধে থেকেই জমিয়ে বসেছি। কি করব, কাজ তো কোনো নেই। বড়দিনের ছুটিতে এখানে বেড়াতে এসেছি। সারা দিনের ঘোরাঘুরির পর প্রচণ্ড ঠান্ডায় সন্ধ্যের পরে আর কেউ আমরা ঘরের বাইরে যাইনি। তাস নিয়ে বসেছিলাম, কিন্তু মুশকিল হলো আমাকে নিয়ে। আমি তাস খেলতে জানি না, তাসের রং পর্যন্ত ভালো করে চিনি না। কোনটা বিবি, কোনটা গোলাম কিংবা হরতন, টেক্কাই বা কি, এইসব আমার কাছে অস্পষ্ট। কাজেই আমাকে বাদ দিয়ে ওরা 4 জন অর্থাৎ সুনীল, সন্তু, অজয় আর বিজন যখন তাস নিয়ে বসলো, তখন আমি ভীষণ একা হয়ে পড়লাম। ভাবছিলাম কি করব, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো কি? আবার মনে হলো একটা বই পেলে ভালো হতো, দিব্যি বিছানায় শুয়ে শুয়ে পড়া যেত। কিন্তু বিজনের ঘরে বই নেই। আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র বিজনই কোনো বই পড়ে না। বই পড়তে নাকি ভালোই লাগে না ওর। তার চেয়ে সেই সময়টা অন্য কাজে লাগালে নাকি অনেক কিছু করা যায়। কাজেই এই হেন বিজনের ঘরে বইয়ের আশা করাই অন্যায়। তবুও এদিকে ওদিকে তাকিয়ে বিজনের ঘরের আলমারির তাক ঘেঁটে খুঁজতে খুঁজতে সবে একটা বই বার করেছি। এমন সময় সন্তু হঠাৎ চেঁচিয়ে উঠল, বাবা, ওয়ান্ডারফুল সত্যদা, এই না হলে খেলা যায়? তাকিয়ে দেখি থালা ভর্তি গরম গরম তেলে ভাজা নিয়ে বিজনের কাজের লোক সত্যদা এসে দাঁড়িয়ে। মুখে একগাল হাসি, চোখে কৃতজ্ঞতার চিহ্ন। বলল, খাও খাও দাদাবাবুরা, আমি এবার আলুর বড়া ভেজে আনছি, তারপর চা খাওয়াবো সবাইকে। বলে লোকটা যেমন এসেছিল তেমনই চলে যেতেই সন্তু আবার লাফিয়ে উঠল, সত্যি তুই না একটা জিনিয়াস লোক পেয়েছিস বিজন। দেখলি সময় বুঝে কেমন তেলে ভাজা দিয়ে গেল। তবে বিজন বলল, তুই তো ওকে দেখে কাল বলেছিলি লোকটা বুড়ো হাবা, কাজ করবে কি করে। না না, ভুল করেছি ভাই, এই আমি কথা ফিরিয়ে নিলাম। আমি বললাম, শুধু সন্তু নয় রে বিজন, আমিও ভুল বুঝেছিলাম। যাই হোক, ওকে পেলি কোথায় বলতো? আগে তো কখনো দেখিনি। আগে মানে এই 6 মাস তো হয়ে গেল। বিজনের এখানে আরও একবার এসেছিলাম আমরা, তখন বিজন নিজের রান্না নিজেই করে নিত। কিন্তু এবার এসে দেখছি এই বুড়ো লোকটাকে। বয়স ওই 60 ছুঁই ছুঁই হবে। মাথার চুল সব সাদা হয়ে এসেছে, হাঁটার সময় একটু কুঁজো হয়েই হাঁটে। বিজন বলল, মাস 5 আগে পলাশী স্টেশনে একদিন ভিক্ষা করতে দেখেছিলাম, দেখে কেমন মায়া হলো। আমার এখানে আসবে কিনা বলতেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সেই থেকেই এখানে। জিজ্ঞাসা করলাম, কেউ নেই ওর? না, বিজন জানালো, সত্যদা বিয়ে করেনি। তবে হ্যাঁ, বুড়ি মা আছে
গ্রামের বাড়িতে, চোখে কম দেখে, কিন্তু জানিস, বিজন এবার চারিপাশে তাকিয়ে নিচু গলায় বলল, বুড়িটা ভারী অপয়া। সকালে উঠে যে ওর মুখ দেখে তারই একটা না একটা দুর্ঘটনা ঘটে। কী যে সব গাঁজাখুরি কাণ্ড! সন্তু এবার একটু বিরক্তি নিয়ে বিজনকে বলল, এখানে এসে তুই একদম গেঁয়ো হয়ে গেছিস বিজন। তোর যে এমন অধঃপতন হবে ভাবতেই পারিনি। আসলে সন্তু একটু বাড়িয়ে বললেও কথাটা কিন্তু অল্প বিস্তর ঠিক। না হলে কলকাতায় থাকতে যে বিজন দিন রাত ফুটবল আর ক্রিকেট নিয়ে ময়দানে পড়ে থাকতো, সেই বিজন এখানে এসে যে এমন ঘরকুনো হয়ে পড়বে তা ভাবতেও পারিনি। তাছাড়া এসব ব্যাপারই বা বিশ্বাস করবে কেন বিজন? এখন দেখছিস এইসব বিশ্বাস করছে। আমি বিজনের দিকে তাকালাম। মুখটা ততক্ষণে ওর গম্ভীর হয়ে উঠেছে। একটু থেমে সন্তুর কথার উত্তরে আবার বলল, গাঁজাখুরি নয় সন্তু, গাঁয়ের সবাই এজন্য বুড়িকে আলাদা করে দিয়েছে। ছেলেও এজন্য মার কাছে যায় না। তুই যদি... কথাটা শেষ হলো না। হঠাৎ ঘরের আলোটা দপ করে নিভে গেল। বিজন বলল, দেখলি, ওর নামটা পর্যন্ত অপয়া, আলোটা কেমন নিভে গেল। চারদিকে তাকিয়ে দেখি সত্যিই সব বাড়িতে আলো জ্বলছে, শুধু বিজনের ঘরের আলোটাই নেই। আলো নেই মানে? সুনীল এবার বলে উঠল, দাঁড়া, নিশ্চয়ই ফিউজ টিউজ পুড়ে গেছে কোথাও। ঠিক ধরেছিস, চল তো দেখি। বলে তক্তপোষ থেকে এক পা বাড়িয়ে সন্তু নেমেছে কি নামেনি, আলোটা আবার মুহূর্তের মধ্যে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল। বিজনের হাতে তখনও একটা আধ খাওয়া বেগনি। সেটা মুখে ঢুকিয়ে বিজন বলল, এবার এবার কি বলবি তোরা? তার মানে তুই কি এসব সত্যিই বিশ্বাস করিস বিজন? কথাগুলো বলতে বলতে আমি সুনীলের দিকে তাকালাম। সুনীল, সন্তু আর অজয়ের মুখেও তখন বিস্ময়। অর্থাৎ আমরা সবাই বিজনের কথায় অবাক হয়ে গেছি। এই কি সেই বিজন যে কোনো দিন ওইসব ব্যাপারে মানতই না, কেউ বললে হেসেই উড়িয়ে দিত? সে কি না এখানে চাকরি করতে এসে এতটা পাল্টে গেছে? ভাবতেও কেমন অবাক হয়ে গেলাম আমরা। আর সেই বিস্ময় নিয়ে এতক্ষণ পরে অজয় বলে উঠল, অথচ তুই তো কখনো এসব মানতিস না বিজন। তখন মানতাম না, কিন্তু এখন মানি। এই পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে। আগে ভূত বা আত্মায় বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। সে কি রে? সন্তু হঠাৎ হো হো করে হেসে উঠল। তুই দেখেছিস? আমার সঙ্গে একবার আলাপ করিয়ে দিবি তো। আলাপ হলে ব্যাটাদের সঙ্গে এক হাত ক্যারাটে লড়ে নিতাম। আমাদের বন্ধুদের মধ্যে সন্তুই এখনও নিয়মিত খেলাধুলা করে। ফুটবল আর ক্রিকেট খেলে ভালো। কিছুদিন হলো ক্যারাটেও শিখেছে। আরও ভালো শেখার জন্য ক্লাব থেকে ওকে বোধহয় জাপানে পাঠাবে। ইদানিং তাই সন্তুর মুখে সবসময় ক্যারাটের কথা। কিন্তু সন্তুর কথা শুনে বিজন বলল, অত বাড়াবাড়ি ভালো নয় সন্তু, একবার পাল্লায় পড়তি তো দেখতি মজা। কিন্তু দেখা হচ্ছে কোথায়? দিবি নাকি দেখা করিয়ে? বিজন বলল, বেশি ওস্তাদি করিস না। এক সাহেব ওখানে ওদের সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। পরের দিন সকালে তার ডেড বডি পাওয়া যায়। তার মানে তুই কি কোনো জায়গার কথা বলছিস বিজন? এবার আমরা সবাই একসঙ্গে বিজনকে চেপে ধরলাম। বিজন বলল, আলবাত, আমি দৌলতাবাদের কথা বলছি। এখান থেকে অনেকটা দূরে নদীর পাড়ে সাহেবদের একটা পুরনো কুঠি আছে।
নীলকুঠি। আগে বাড়িটা ছিল নবাবী আমলের কারো একটা বাগান বাড়ি, পরে নীলকুঠির সাহেবরা দখল করে নেয়। সেই হানা বাড়িতেই নাকি ওদের দেখা যায়। বলছিস কি রে বিজন? সন্তু হঠাৎ আমাদের দিকে তাকিয়ে ঠোঁটে একটু বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমাদের নিয়ে যেতে পারিস? বিজন বলল, ওখানে না যাওয়াই ভালো সন্তু। তর্কের খাতিরে হয়তো যাবি, কিন্তু তার ফল মোটেই ভালো হবে না। তোদের কোনো বিপদ হলে আমার কি অবস্থা হবে ভাবতো একবার। আরে কোনো বিপদেই পড়বি না তুই, বরং আমরা গেলে ভালোই হবে। তবুও তো জানা যাবে ভূত বলে কিছু আছে, আর না নিয়ে গেলে বুঝবো সব বাজে কথা। তুইও এখানকার গালগপ্পে বিশ্বাস করতে বসে আছিস। কি বললি? গাল গল্প? বিজন এবার একটু বিরক্ত হলো, তারপর বেশ রেগেই বলে উঠল, ঠিক আছে, তোদের যাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তবে আমি কিন্তু যাব না। একবার ওখানে গিয়ে আমরা বেশ বিপদে পড়েছিলাম। আমরা মানে? অজয়ের কথার উত্তরে সুনীল বলল, আমরা মানে বিজনের এখানকার বন্ধু বান্ধব, তাই না রে বিজন? বিজন মাথা নাড়তে সুনীল বলল, ঠিক আছে, তোর যেতে হবে না, তবে একটা কথা, আমরা ওখানে গিয়ে সারা রাত থাকবো, রান্না বান্না করব, তাস খেলে আর আড্ডা দিয়ে সারাটা রাত কাটিয়ে দেব। এর মধ্যে যদি কিছু না দেখা যায় তাহলে? তাহলে আবার কি? সন্তু বলে উঠল, বিজন আমাদের দেবে 100 টাকা, আর আমরা কিছু দেখে যদি বেঁচে ফিরে আসি তাহলে আমরা ওকে ওই টাকাই দেব। কি, রাজি তো? আমরা সবাই রাজি হলাম, কিন্তু বিজন হঠাৎ বেঁকে বসলো, বলল, দেখ, আমিও এতে রাজি, তবে একটা কথা, তোরা যে ওখানে যাচ্ছিস তার জন্য আমি কিন্তু দায়ী নয়, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, দেব, কোই পরোয়া নেই হ্যাঁ। বলতে বলতে একটা কাগজ টেনে খসখস করে তার ওপর লিখে দিয়ে সন্তু জানালো, তাহলে কথা রইল তো, কাল সকালেই আমরা বেরোচ্ছি। পরের দিন সকালেই আমরা তৈরি হয়ে নিলাম। খুব ভোরে উঠে বিজন একটা জিপের ব্যবস্থা করে দিল। জিপ আসতেই আমরা সবাই বিজনের সঙ্গে বেরিয়ে পড়লাম। ঠিক হলো দৌলতাবাদে গিয়ে থেকে 5 মাইল দূরে বিজনের এক বন্ধুর বাসায় গিয়ে প্রথমে উঠবো আমরা। বিজন সেখানেই থাকবে। পরে বিকালের দিকে একটা গরুর গাড়ি আমাদের নদীর ধারে ছেড়ে দিয়ে আসবে। গাড়োয়ান দেখিয়ে দেবে বাড়িটা, আমরা সেখানে গিয়ে উঠব। পরের দিন সকালে আবার নদীর ধারে গাড়োয়ান গাড়ি নিয়ে আসবে আমাদের ফিরিয়ে আনার জন্য। সেখান থেকে বিজনের সঙ্গে জিপে বহরমপুর ফিরে আসব। এই হলো প্রোগ্রাম। বেলা 9টায় জিপটা ছাড়লো গোড়াবাজার থেকে। ড্রাইভারকে নিয়ে ভেতরে আমরা 6জন ছাড়াও গাড়িতে যা যা উঠেছে তার মধ্যে চাল, ডাল, মাখনের প্যাকেট, দুধ আর কফির কৌটো, 1 ডজন ডিম, পেঁয়াজ, আলু, নুনের ঠোঙা, সসপ্যান, হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি, একটা শতরঞ্চি, কয়েকটা গ্লাস, একটা স্টোভ, কেরোসিনের টিন, 2 বান্ডিল তাস, দেশলাই ছাড়াও 4 5 ব্যাটারির টর্চ, আমার হাতে বিজনের ঘর হাতিয়ে পাওয়া সেই ছেঁড়া একখানা ব্যোমকেশ বক্সির রহস্য কাহিনী। বইটা খুলে সবে বসেছি, হঠাৎ পিছনের সিট থেকে সন্তু চেঁচিয়ে উঠল, এ কি, এসব কি? না না অপু, এখন এসব বই টই পড়া চলবে না, যাচ্ছি আনন্দ করতে, হইচই করতে, হই হই করতে করতে ফিরব। পারলে যদি দেখা পাই তাহলে কটা অশরীরে আত্মাকে এই থলিতে পুড়ে নিয়ে চলে আসব। বলেই আমাদের মুখের ওপরে প্যারাসুটের কাপড়ে তৈরি পাশবালিশের মতো একটা ব্যাগ মেলে ধরল সন্তু। আমি তো চমকে উঠলাম, হাসিও পেয়ে গেল আবার। সন্তুটা বলে কি,
কদিন আগেই আমরা দুজনে একটা ছবি দেখেছিলাম। রাজস্থানের একটা ভৌতিক গল্প নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। তাতে একজন গুণী তার থলের ভিতরে অদ্ভুত কায়দায় একটা ভূতকে বন্দি করেছিল। সন্তু কি সেই মতলবে ওটা নিয়ে গেল নাকি? হেসে বললাম, সন্তু, তোর ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি? বললাম তো, যদি দেখা পাই তাহলে 2-4টেকে এই ব্যাগে পুরে নিয়ে আসবো। তারপর ট্রেনিং দিয়ে বাড়ির কাজে লাগিয়ে দেবো। কাজের লোকগুলো তো বড় ফাঁকি দেয়। 2 দিন কাজ করতে না করতেই সব দেশে চলে যাবে। কাহাতক আর এত লোক পাওয়া যায় বলতো? তা আইডিয়াটা তোর মন্দ নয় সন্তু। পারলে কটা বাচ্চা ভূতি ধরে আনিস, কথা শুনবে ভালো। বলতে বলতে জয় এবার ঠাটটা কামড়িয়ে হাসতে হাসতে বিজনের দিকে তাকালো। এতক্ষণ আমরা লক্ষ্য করিনি। এবার দেখলাম বিজন ভীষণ গম্ভীর হয়ে বসে আছে। রেগে গেলে ওর মুখটা ভীষণ গম্ভীর হয়ে যায়। খুব কম কথা বলে তখনও। এক্ষেত্রেও আমাদের কথাবার্তায় বিজনের নিশ্চয়ই রাগ হয়েছে। বিশেষ করে সন্তুরা ভূত নিয়ে যেভাবে ঠাট্টা চালাচ্ছে তাতে রাগ হবারই কথা। কাজেই আমি ইশারায় বিজনকে দেখিয়ে সন্তুদের থামতে বলে অন্য কি একটা বলতে যাচ্ছিলাম। ঠিক সেই সময়ে আস্তে আস্তে ব্রেক করে জিপটা একটা বাঁকের মুখে এসে দাঁড়ালো। আমরা তাকাতেই বিজন গম্ভীর হয়ে বলল, ওই যে আমার বন্ধুর বাড়ি, ওইখানে গিয়ে এখন উঠবো আমরা। তারপর বিকেল পড়ার আগেই উল্টো দিকে ওই কাঁচা রাস্তা ধরে তোরা গরুর গাড়িতে নদীর ধারে চলে যাবি। তাকিয়ে দেখলাম দৌলতাবাদের রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে সোজা গাছপালার মধ্যে অনেক দূরে হারিয়ে গেছে। বিজন বলল, তোরা একটু অপেক্ষা কর, অপু শুধু আমার সঙ্গে আয়। বিজনের সঙ্গে নামলাম। বন্ধুটি বাড়িতে ছিল না। বিজন খবর পাঠাতেই কোত্থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো। তারপর বিজনের মুখে সব শুনে আমার দিকে তাকিয়ে বলল, কলকাতা থেকে আসছেন? বিজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কাজে বিজনের বন্ধু হিসেবে আপনারাও আমার বন্ধু। কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, মনে করার কি আছে, বলুন না, বলুন বলুন। আমার কথায় বিজনের বন্ধু বলল, আপনারা আমার এখানে কদিন থাকুন না, কোনো অসুবিধা হবে না। কত কিছু দেখার আছে। নবাবী আমলের ঐতিহাসিক জায়গাগুলো ভালো করে দেখুন এবং শীতের রোদে জঙ্গলের ধারে বসে পিকনিকও করতে পারেন। কিন্তু ওই দৌলতাবাদের যাওয়াটা ছেড়ে দিন। ওখানে না যাওয়াই ভালো। কি দরকার শুধু শুধু বিপদ টেনে আনার? বিপদ আর বিপদ, তখন থেকে এই কথাগুলোই শুধু সবার মুখেই শুনে আসছি। এমনকি বিজনের সেই কাজের লোক সত্যদাও আমাদের অনেক করে নিষেধ করেছিল। বলেছিল, না গো দাদাবাবুরা, তোমরা যেও না ওখানে। তোমাদের মতো হীরের টুকরো ছেলেরা সব দেশের ভবিষ্যৎ। কি দরকার ওখানে গিয়ে বিপদে পড়ার? কিন্তু সত্যদার কথা তো দূরে থাক, কারোর কোনো কথাই কানে ঢোকেনি আমাদের। তাছাড়া সাপ খোপ, চোর ডাকাত আর গুন্ডার আক্রমণ ছাড়া বিপদের আর কি আছে? এক হতে পারে ওরা সবাই যাদের কথা বলছে সেই অশরীরী আত্মারা যদি থেকেও থাকে ওখানে। কিন্তু আমরা তো তাই চাই, অন্তত একবার নিজের তো চোখে দেখতে তো পারবো। ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলাতেও বিজনের বন্ধুর মুখের অন্ধকারটা কাটল না। আমরা যাবই এটা বুঝতে পেরে কিছু আর বলল না, বরং বিজনকে জানালো আমাদের সবাইকে নিয়ে ঘরে এনে বসতে। সে যাচ্ছে একটা গরুর গাড়ি ঠিক করে ফেলতে বলে উল্টো দিকে রাস্তাটা ধরে গ্রামের ভেতর কোথায় ঢুকে গেল বিজনের বন্ধু। সমস্ত ব্যবস্থা করে গরুর গাড়িটা নিয়ে ফিরে আসতে আসতে প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। তারপর খাওয়া দাওয়ার পরে বিজনের বন্ধু বলল, দৌলতাবাদের ওই বাড়িটা সম্পর্কে আপনারা কিছু জানেন কি?
আমি কিছু বলার আগে সন্তু বলল, ওই যা একটু শুনেছি বিজনের মুখে, ভালো করে তো সবটা জানি না। বিজন এবার রেগে গেল, মুখটা বেশ গম্ভীর করে বলল, তা আমার কথা শোনার ধৈর্য কোথায় তোদের? তার আগে তো বাজি টাজি ফেলে বসলি। বিজনের বন্ধু বলল, যাক কি সেসব কথা, শুনুন এখন আমার কাছে, বলে বিজনের বন্ধু শুরু করলো দৌলতাবাদে সেই বাড়িটার কাহিনী। নবাবী আমলের কোনো এক বেগমের জন্য দৌলতাবাদের ওই বিশাল বাড়িটা তৈরি হয় একদিন। লাগানো হয় ফুল ফলের বাগান। কিন্তু একদিন নবাবের আমল শেষ হয়, আর বাড়িটাও আস্তে আস্তে নীলকুঠির সাহেবদের দখলে চলে আসে। সেই সব কতদিন আগেকার কথা। নীলকর সাহেবরা ওই বাড়িতে এসে উঠল, আর সঙ্গে সঙ্গে জায়গাটা হয়ে উঠল জমজমাট। সারা দিন সাহেবের পিঠে নিয়ে ঘোড়া ছুটছে, দাদন না নিয়েও রাওতদের ধরে এনে কুঠিয়ালরা সাহেবদের হাতে তুলে দিচ্ছে। আর তারপরেই চলছে রায়তদের উপর অমানসিক অত্যাচার। কিন্তু আশ্চর্য, আস্তে আস্তে সে অত্যাচারও থেমে গেল একদিন। বাড়িটার দিকে ফিরেও তাকালো না আর কেউ, কোনো লোকজনের পায়ের চিহ্নও পড়ল না কোনো দিন। ফলে এরপর থেকেই বাড়িটা হয়ে গেল পরিত্যক্ত। কেউ থাকে না, কেউ আসে না, এখন থেকে অনেকটাই ভেঙে পড়েছে। পাশের নদীর অবস্থাও তেমনই, তীর তীর করে নালার জলের মতো স্রোত বইছে। তবে সবথেকে ভয়ের কথা, সন্ধে হলেই ওই বাড়িতে কারা যেন এসে আড্ডা জমায়। ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, শোনা যায় ছুটন্ত ঘোড়ার শব্দ। সেজন্য সন্ধ্যা হলেই আশেপাশে গ্রামের লোক আর ওইদিকে মারায় না। রোদটা পড়ে আসছিল। ঠিক 3টের সময় বিজন আমাদের তাড়া দিল, যেতে হলে এক্ষুনি গাড়িতে উঠে বস, তা না হলে এবার পৌঁছতে দেরি হয়ে যাবে। বিজনের কথাটা শেষ হলো না, আমরা ঝটপট উঠে পড়লাম। গরুর গাড়িতে যা যা নেবার আগেই তোলা হয়ে গিয়েছিল, আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। এখন বিজনের ইঙ্গিত পেয়ে চটপট গিয়ে গাড়িতে উঠে বসলাম। একটু পরেই আমাদের গাড়ি ছেড়ে দিল। ছাড়ার আগে গাড়োয়ান খোদা বসকে, বিজনের বন্ধু, নিশ্চয়ই আমাদের যাত্রার কথা বলেছিল। আমরা উঠতেই তাই তখন থেকেই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এখন বলদ দুটোর লেজের মোচড় দিতেই গাড়িটা চালাবার জন্য সামনে তাকাতেই হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার। আমি চেঁচিয়ে উঠলাম, এই যা, হ্যারিকেন! হ্যারিকেন তো আনা হয়নি। কথাটা মনে পড়তেই অজয়ও চেঁচালো। পিছনে ফিরে বিজনকে বলল, দুটো হ্যারিকেন দিতে হবে বিজন, একদম ভুলে হয়ে গেছিল। বিজন দাঁড়িয়ে পড়তে দেখি বিজনের বন্ধু এক দৌড়ে ঘরে চলে গেল। তারপর তেমনই দৌড়িয়ে একটা হ্যারিকেন এনে আমাদের হাতে দিয়ে বলল, এই একটাই আছে, এটাই নিয়ে যান। গাড়ি ততক্ষণে হেলে দুলে চলতে শুরু করেছে। বিজনের বন্ধু আমাদের সঙ্গে সঙ্গে আসছে। আমি বললাম, ঠিক আছে, আমরা এবার ঠিক মতন চলে যেতে পারবো, আপনি আর কষ্ট করে আসবেন না। কী ভেবে বিজনের বন্ধু এবার দাঁড়িয়ে পড়ল, কিন্তু বিজন আমাদের সঙ্গে হাঁটছে, মুখে চিন্তার রেখা, বারবার আমাদের দিকে তাকাচ্ছে। বুঝলাম কি যেন বলতে চাই ও। বললাম, ভাবিস না বিজন, কাল সকালেই দেখবি আমরা ঠিক ঠিক সবাই ফিরে এসেছি। খোদা বক্সকে বলিস সকালেই যেন নদীর পাড়ে হাজির থাকে। তা তো বলবো, কিন্তু তোরা আমার কথাটা শুনলি না অপু। এই এই, কি হচ্ছে কি? কী রে বিজন? হঠাৎ ছইয়ের ভেতর থেকে সন্তুর হাসি মুখটা আবার বেরিয়ে এলো। যাবার সময়ও বাধা দিচ্ছিস কেন? হেরে যাবার ভয়ে? ঠিক আছে বাবা, মন খারাপ করিস না, টাকা আমাদের চাই না, তবে তোর জন্য পেলে কিন্তু একটা বেটে ভূতি নিয়ে আসবো বিজন। এবার সন্তুর ঠাট্টাটা কিন্তু আমার ভালো লাগলো না, তবে বিজন হেসে বলল, ঠিক আছে, তাই নিয়ে আসিস, নিয়ে এলে আরও 100 টাকা তোকে দেব। বলতে বলতে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল সে, আর কাঁচা মাটির ধুলোর ওপর দিয়ে ক্যাচর ক্যাচর করতে করতে গরুর গাড়িটা
একটা পুরনো দিঘির পাশ দিয়ে ঝোপের আড়ালে বাঁক নিতেই বিজনকে আর দেখা গেল না। এখন দুপাশে তো শুধুই ধান ক্ষেত, কোথাও কোথাও সর্ষে ফুলের হলুদের প্রান্তর, মাঝে মাঝে দু একটা জায়গায় তামাক পাতাও চাষও হয়েছে। প্রায় 2 ঘন্টার পর নদীর কাছাকাছি আসতেই খোদা বক্স হঠাৎ গাড়ি থামিয়ে দিল। বলল, বাবু, আমাকে এখানেই ছেড়ে দিন, আমি আর যাব না। আমি বললাম, সে কি, তোমার তো আমাদের নদীর পাড়ে পৌঁছে দেবার কথা। হ্যাঁ বাবু, কিন্তু সন্ধে হতে তো আর দেরি নেই, এরপর আমি তো একাই ফিরে আসবো। সন্তু বলল, তোমরা গ্রামের লোক, তোমাদের আবার অসুবিধা কোথায়? না বাবু, খোদাবক্স জানালো, সেই জন্য বলছি না, সন্ধ্যের পর এই দিকটাই থাকা ভালো নয়। সুযোগ বুঝে আমিই বললাম, কিন্তু আমরা কি করে তাহলে বাড়িটা চিনব? তার চেয়ে আরেকটু চলো না তুমি, খোদাবক্স। অনেক ধরে করে খোদাবক্সকে বোঝাতে গেলাম, কিন্তু খোদাবক্স রাজি হলো না। ভীষণ ভয় পেয়ে কোনো রকমে বলল, না বাবু, চিনতে কোনো অসুবিধা হবে না, সোজা গিয়ে নদীর পাড়ে ওই একটাই বাড়ি, আপনারা যান না, পেয়ে যাবেন। বলে চটপট গরুর পেটের তলায় খোঁচা মেরে গোটা গাড়িটাতেই পিছনে ঘুরিয়ে নিল সে। বুঝলাম সে কিছুতেই যাবে না। অগত্যার কি করব, সময় নষ্ট না করে আমাদের সব জিনিসপত্র নামিয়ে নিয়ে সকালে খোদাবক্সকে এখানে আসতে বলে নদীর দিকে হাঁটতে শুরু করলাম। নদীর পাড়ে এসে যখন পৌঁছালাম, সূর্য ততক্ষণে নানা রং ছড়িয়ে দিয়েছে পশ্চিমের আকাশে। এরই মধ্যে জাঁকিয়ে পড়েছে ঠান্ডাটা, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। দূরে কুয়াশার ভেতরে তাকিয়ে দেখি একটা ধ্বংসস্তূপের মতো পড়ে আছে বাড়িটা। কাছাকাছি আর কোনো লোকালয় নেই। সামনে খানিকটা জঙ্গল, কয়েকটা নারকেল গাছ, আর তারপরেই প্রকাণ্ড একটা দরজা, বাড়িটাই ঢোকার প্রধান ফটক। ফটকের কাছাকাছি আসতেই না আসতেই হঠাৎ টুক করে সূর্যটা ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের হাতের 5 ব্যাটারির টর্চগুলো গাড়ির হেডলাইটের মতো ভেতরে ছড়িয়ে পড়ল। সেই আলোয় পা ফেলে ফেলে ফটক পার হয়ে সবে ঘরের ভিতরে যাবার যে উঁচু সিঁড়িটা আছে সেখানে উঠছি, এমন সময় আচমকা একটা শব্দ, খস। কি রে? বলতে না বলতেই হঠাৎ চোখে পড়ল কুচকুচে একটা কালো বিড়াল। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, আমাদের সাড়া পেয়ে লাফাতে লাফাতে চলে যাচ্ছিল। হঠাৎ সুনীলের মুখ থেকে বেরিয়ে এলো, দেখ দেখ অপু, ওর মুখে ওটা কি রে? তাকিয়ে দেখতেই শরীরের ভিতরে একটা নাড়া খেয়ে গেল। বিড়ালটার মুখে একটা কচি হাত। উফ, কি সাংঘাতিক! এটা আবার কোত্থেকে এলো? কাছে কোথাও কবর দিয়ে গেছে নাকি, অথবা নদীর চড়ায় পুঁতে দিয়ে গেছে কেউ? বিড়ালটা সুযোগ বুঝে দেহটা থেকে ছিঁড়ে এনেছে কখন? শুনেছি কবর কিংবা শ্মশানের আশেপাশে যেসব কুকুর কিংবা বিড়াল থাকে তারা বড় সাংঘাতিক হয়। কিন্তু ভাবতে না ভাবতে দেখি বিড়ালটা নেই। এ কি, গেল কোথায়? হাওয়া তো মেলাতে পারে না, তাছাড়া আমরা তো ওর গায়ে ওপরের টর্চটা ফেলে রেখেছিলাম। যাকে গেছে, আপদ বিদায় হয়েছে বলতে নেই। মুহূর্তের মধ্যেই গাটা ছমছম করে উঠল। চলে যেতেই এবারে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেতরে একটা হল ঘর, চারদিকে 7-8টা বড় বড় দরজা, কিন্তু 2-3টে পাল্লা নেই। পাল্লাগুলো কারা যেন খুলে নিয়ে গেছে। এমনি করে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একটা ঘর আমাদের খুব পছন্দ হয়ে গেল। খুব লম্বা আর উঁচু ধরনের ঘর, জানলা আছে অনেকগুলো, তবে কোনোটা খুব এঁটে বসে আছে, আবার কোনোটার পাল্লাগুলো এদিকে খুলে ঝুলে পড়েছে। এছাড়া নিচু হয়ে দেখি মেঝেতে কয়েক ইঞ্চি ধুলো, কিন্তু মোটামুটি পরিষ্কার। সাধারণত এসব পোড়ো বাড়িতে ঘরের ভিতরে গরু ছাগল থেকে এমনকি মানুষের প্রাকৃতিক কাজকর্মের নমুনাও পাওয়া যায়, কিন্তু বাড়িটা যেন সেদিক থেকে আলাদা বলেই মনে হলো।
বিশেষ করে এই ঘরটা। ঘরে ঢুকে বসার ব্যবস্থা করব বলে হ্যারিকেনটা জ্বালিয়েছি। এমন সময় সন্তু হঠাৎ লাফিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! কী রে, কী হলো সন্তু? আমার প্রশ্নে সন্তু চেঁচিয়ে উঠল, এই দেখ, দেখে নে অপু। কী দেখব? বিজ্ঞানের বইয়ে পড়েছি, আবিষ্কার করার পর জল ভর্তি চৌবাচ্চা থেকে বৈজ্ঞানিক আর্কিমিডিস হঠাৎ লাফিয়ে উঠে ইউরেকা বলে চেঁচিয়ে উঠেছিলেন। কিন্তু আমাদের সন্তু হঠাৎ কী আবিষ্কার করলো? ততক্ষণে সন্তুর পিছনে পিছনে একটু এগিয়ে গিয়ে দেখি একদিকের দেওয়ালে গায়ে লাগানো একটা ক্যানভিসের খাট। না, সন্তুর চোখ আছে বটে। ভালোই হলো, খাটটা পেতে ওপরে শতরঞ্জি বিছিয়ে বসা যাবে। ভাবতে না ভাবতেই আমি এদিকে চলে এলাম। সন্তু আর অজয় খাটটা টেনে আনতে গেল, কিন্তু ধরতে না ধরতে অজয়ের চিৎকার, অপু, এই অপু, এদিকে আয় তো, খাটটাকে কিছুতেই সোজা করতে যাচ্ছে না। যাচ্ছে না মানে? তাড়াতাড়ি এগোতে দেখি ওদের দুজনেই ঘাম ছুটে গেছে, খাটটা তবুও এক চুলও নড়েনি। আমি বললাম, অনেক দিনের জিনিস তো, দেখ নিচে হয়তো কোথাও আটকে গেছে। দেওয়ালের সঙ্গে পেরেক টেরেক পুঁতে আটকে রাখলেও আশ্চর্য হওয়ার নেই। কিন্তু অনেক পরীক্ষা করেও কিছু দেখতে না পেয়ে আমরা চারজনেই তখন হাত লাগালাম। এবার খাটটা একটু নড়ে উঠেই সোজা হলো, কিন্তু কি বলবো, মুহূর্তেই আবার আগের মতো দেওয়ালের গায়ে গিয়ে লেগে রইল। আমরা অবাক, ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তিও হতে লাগলো আমাদের। এই শীতেও ঘামছি, আসতে না আসতেই যত বিপত্তি। কিন্তু রহস্যটা কি? দেওয়ালের গায়ে খাটের পিছনে টর্চের আলো ফেলে আবার খানিকটা পরীক্ষা করলাম। না, কিছু তো নেই, শুধু কালো কালো কতগুলো ঝুল আর খুব বড় একটা মাকড়সার জাল। তাতে পেট মোটা একটা মাকড়সা ঠিক বসে আছে মাঝখানে, আর একপাশে জালের ভেতর ছটফট করছে একটা নীল রঙের দুশো মৌমাছি। মাছিটা তাড়িয়ে ঝুলটুলগুলো পরিষ্কার করে আমরা এবার হাত লাগালাম। কিন্তু এবার সন্তু দেওয়ালের গা ঘেঁষে পিছনের দিকে, আমি সামনে, সুনীল আর অজয় দুই দিকে, দুপাশ থেকে। প্রথম টানেই খাটটা এবার আগের তুলনায় আরও খানিকটা এগিয়ে এলো, আর তারপরেই আবার আগের মতো দেওয়ালের সঙ্গে গিয়ে ঠাস করে লেগে গেল। সঙ্গে সঙ্গে এক ঝটকায় সন্তুকে টেনে আনলাম আমি। ফাঁক পেয়ে দেওয়ালের গা ঘেঁষে আরও খানিকটা ভেতরে ঢুকেছিল সন্তু। খাটটা যেভাবে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলো, তাতে সন্তুর চোট লাগতে পারত। আমি বললাম, থাক সন্তু, ওটাকে ছেড়ে দে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, চল আমরা মেঝেতেই শতরঞ্জি বিছিয়ে বসি। সন্তু বলল, ভয় পেয়ে গেলি নাকি? যা যা, তোরাও গিয়ে বিজনের দলে নাম লেখা, আমি এটাকে সোজা না করে ছাড়ছি না। এই এক দোষ সন্তুর, বড় একগুঁয়ে ছেলেটা, যেটা ধরবে না সেটা না করে ছাড়বেই না। সন্তুকে ছেড়ে দিয়ে আমরা এ ঘরে চলে এলাম, কিন্তু একটু পরেই শুনি সন্তুর পায়ের শব্দ। কি হলো? সন্তুটা গেল কোথায়? তাড়াতাড়ি টর্চটা জ্বেলে নিয়ে হল ঘরে যেতে গিয়েই বাইরের অন্ধকারে টর্চটা জ্বালিয়ে সন্তু কি দেখছে। কি রে, কি দেখছিস? সন্তু তাকিয়ে বলল, নিশ্চয়ই কেউ আমাদের সঙ্গে বদমাইশি করছে অপু, চল তো দেখে আসি। টর্চটা জ্বালাবো কি? ততক্ষণে অন্ধকারে আমাদের চোখের পড়েছে সিঁড়ির নিচে দাঁড়িয়ে একটা সাদা ঘোড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে, আর আমাদের প্রায় গা ঘেঁষে ঝড়ের বেগে বেরিয়ে গিয়ে টুপি মাথায় এক সাহেব তার পিঠে উঠে বসলো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় লাফিয়ে উঠে ঘোড়াটা দুদ্দার করে ছুটল, মুহূর্তে অন্ধকারে মিলিয়ে গেল। এবার টর্চটা জ্বালাতে আর ভুল করলাম না, কিন্তু পরিষ্কার সাদা আলোয় দূরে কিছুটা চোখে পড়ল না। এমনকি ঘোড়াটা যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাঁচা মাটিতেও কোনো খুঁড়ের চিহ্ন নেই। সন্তু হঠাৎ খেপে গেল, সিঁড়ি দিয়ে নিচে নেমেই বলল, চল তো নদীর ধারটা দেখে আসি। বলে পা বাড়াবার আগেই আমি সন্তুকে টেনে আনলাম, প্রায় জড়িয়ে ধরে টানতে টানতে একদম ঘরের ভেতরে নিয়ে এলাম।
কিন্তু ও তখন গজগজ করছে, দাঁড়াও এবার দেখাচ্ছি মজা, শয়তানি আর জায়গা পাওনি, ভয় দেখাতে চাও? ঠিক আছে তুই মজাই দেখাস, কিন্তু এখন তো চল, কটা বাজে দেখেছিস? 7:10। এখানে এসে 2 ঘন্টা তো কেটে গেল, আমরা শুধুই এই করছি, এরপর কখন রান্না টান্না হবে? খেতে তো হবে নাকি? আমার কথা এবার খেয়াল হলো সন্তু, একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তাই চল, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, চল তোকে স্টোভটা জ্বালিয়ে দিই। বলেই তাড়াতাড়ি ঘরে ঢুকে স্টোভটা নামিয়ে আমাকে জ্বালিয়ে দিল সন্তু। সুনীল বড় ওয়াটার ক্যান থেকে সসপ্যান জল ঢেলে দিল সসপ্যানে। জল পাওয়া যাবে না জেনে ভাগ্যিস বুদ্ধি করে জলে এই ক্যানটা দিয়েছিল বিজনের বন্ধু। যাই হোক, প্রথমে এক প্রস্ত কফি হলো। কফির পর মেঝেতে দরজার সামনে স্টোভটাকে সরিয়ে নিয়ে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল ঢালা হলো। একটু পরে তেলটা গরম হওয়ায় সেদ্ধ করে আনা ডিমগুলো খোসা ছাড়িয়ে সবে ভাজতে যাচ্ছি, এমন সময় একটা ঘটনা ঘটলো। আমি যতবারই ডিমগুলো কড়াইয়ে দিচ্ছি, হঠাৎ সেগুলো সোজা হয়ে লাফিয়ে উঠেই একদম মাটিতে পড়ে যাচ্ছে। এমনি করে একবার নয়, দুবারও নয়, অন্তত কয়েকবার। ব্যাপারটা কি? আমি ইশারায় অজয়কে ডেকে নিয়ে ঘটনাটা দেখাতে অজয়ও চমকে উঠল। বললাম, থাক ওদের বলিস না, দেখি কি করা যায়। বলে কড়াইয়ের ভেতরে সব ডিমগুলো এবার একসঙ্গে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওপরে সসপ্যানের ঢাকনাটা চেপে দিলাম। স্পষ্ট শুনলাম ভেতরে ডিমগুলো এবার ভীষণ শব্দ করে বাজনা বাজিয়ে চলছে। তা বাজা, কিন্তু আমি বুঝলাম খেতে বসে এরপর কি কাণ্ডটাই না হবে। হলোও তাই। খেতে বসে সুনীল আর সন্তু তো মুখ ভেঙচিয়ে উঠল। এই তো রান্না অপু, ডিমগুলো সব চচ্চড়ি বানিয়েছিস? আর কি বালি কিচকিচ করছে, খেয়ে দেখ তো একবার। এই রান্না নিয়ে এত বাহাদুরির কথা, হলুদের বদলে বোধহয় বালির মশলা দিয়েছিলেন তাই না? আমি বললাম, আমি চুপ, কোনো কথাই বললাম না। আর চোখে শুধু একবার অজয়কে দেখে নিলাম, হয়তো বলেই ফেলতো অজয়, কিন্তু তার আগে ওকে চিমটি কেটে বললাম, কি করব, জল নেই তো, তার উপর তাড়াতাড়ি করছিলাম রান্নাটা, তাই দুধসয় হয়নি। নে এই খেয়ে নে এখন, পরে ভালো না করে না হয় রান্না ঘরে একদিন খাওয়াবো। থাক, আর দরকার নেই তোর হাতের রান্না খাওয়ার, ওরা খেলেই খেতে পারে। বলে সন্তু চটপট উঠে পড়ল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর শতরঞ্চি ওপর সবাই বসেছি, এমন সময় সেই শব্দটা আবার কানে এলো, যেন একসঙ্গে অনেকগুলো ঘোড়া ছুটছে, টকবক 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 করে। শব্দটা শুনেই সন্তু লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে ওকে চেপে ধরল সুনীল। তখন থেকেই সন্তু এমন ছটফট করছে। এবার সুনীল ওকে চেপে ধরতেই বলল, দাঁড়া, এবারে এসেছে, এবার দেখতে দে। কিন্তু দেখবে কি? সুনীল উঠে দাঁড়াতেই সামনে খোলা জানলায় একটা কদাকার মুখ আমার চোখে পড়ল। দেখতে দেখতে ঘোড়ার মতো, অথচ যেন মানুষের মতন আদল। কিন্তু আশ্চর্য, মুখটার কোনো চোখ নেই, চোখের জায়গায় এক ধরনের আলো থকথক জ্বলছে, আর সামনের দিকে কটা লম্বা লম্বা দাঁত। কে রে, কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। টর্চটা জ্বালাতেই দেখি কেউ নেই, কিন্তু সন্তু, সুনীল, অজয়রা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সন্তু বলল, চল চল তো অপু, দেখি কে। দেখব বলেই চাদর মুড়ি দিয়ে আমরা পা বাড়ালাম, আর ঠিক দপদপ করে হ্যারিকেনটা তক্ষুনি নিভে গেল। টর্চ টিপলাম, আলো বেরোচ্ছে না। কি হলো, টর্চটা আবার জ্বলছে না কেন? এই তো একটু আগে জ্বলছিল। বললাম, সুনীল দেখ তো তোর টর্চটা, আমারটা বোধহয় বিগড়েছে। কিন্তু ঠিক তখনই সুনীলের অসহায় গলা থেকে স্বর ফুটে উঠল, আমারটাও জ্বলছে না রে। জ্বলছে না? না, সে কি রে সন্তু, তোরটা? আমারটাও না, তোরটাও জ্বলছে না? সবগুলো টর্চে একসঙ্গে কি হলো বলতো?
কি আবার হবে, নিশ্চয় সুইচে কোনো গোলমাল হয়েছে। অজয়ের কথাটা শেষ করার আগেই নাকে এলো একটা পচা গন্ধ, সেই সঙ্গে একটা গম্ভীর আওয়াজ। ঠিক একটু পরে দূর থেকে সুরেলা ঝংকার ভেসে এলো। কেউ যেন গান গাইছে। গানটা ঘুরতে ঘুরতে ঠিক আমাদের দরজার কাছে এসেই থমকে গেল, আর নিমেষেই বুকটা ভয়ে হিম হয়ে গেল আমার। দেখলাম দরজার কাছে সাদা বোরখা পরা এক নারী মূর্তি। মনে হলো যেন স্থির দৃষ্টিতে আমার দিকে বা আমাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। আমি ঘুরে দাঁড়াতে গেলাম, ভাবলাম সন্তুদের বলবো ব্যাপারটা, কিন্তু বলা তো দূরের কথা, পা দুটো একটুও নাড়াতে পারছি না, যেন মেঝের সঙ্গে সে দুটোকেও আটকে দিয়েছে। এতক্ষণে মনে পড়ল বিজনের কথা শুনলেই হতো, শুধু শুধু এখানে এসে কি বিপদ না পড়েছি। উফ, কি সাংঘাতিক! বাইরে ঘোড়ার মুখটা এবার হি 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 করে হেসে উঠল, হি 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 হি। ঠিক তখনই আবার কে যেন সন্তুর নাম ধরে চেঁচিয়ে উঠল, সন্তু, এই সন্তু! বিজন না? অন্ধকারে এতক্ষণ পরে কে যেন কথাটা উঠে বলে উঠলাম বুঝলাম না, তবে এক লাফে কেউ যে ঘর থেকে বাইরে চলে গেল সেটা বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বেরিয়ে এলো, কে কে গেল? সন্তু। সন্তু পেছনে অজয়। সুনীল বলে উঠল, বাইরে বিজনের ডাকে ওরা বোধহয় বেরিয়ে গেল। সুনীলের কথায় আমি জানলাম, না না, বিজন নয়, বিজন কিছুতেই এখানে আসবে না। তুই দাঁড়া সুনীল, আমি দেখে আসছি। এতক্ষণে যেন একটু সাহস বাড়লো আমার, কিন্তু সঙ্গে সঙ্গেই সুনীলের ভয়ার্ত সব স্বর, না না, তুই যাস না, যাস না অপু। হ্যাঁ, আমি আমি আর পারছি না, একদম পারছি না। এই দেখ, অন্ধকারে কোনো দিকে বলছে, কোন দিকে সেকে শটটা আসছে বুঝতে না পেরে পিছনে দেখতে গিয়েই মনে হলো কি যেন একটা ধপ করে আমার পায়ের সামনে পড়লো। দু তিনবার হাতের তালুতে ধাক্কা দিয়ে অনেক চেষ্টার পর টর্চটাকে জ্বালিয়ে ফেললাম, আর জ্বলতেই দেখি সেই বাচ্চার কচি হাতটা, কাঁচা রক্ত তখনও খানিকটা লেগে আছে। কিন্তু বেড়ালটা কোথায়? চারিদিকে আলো ফেলেও সেটাকে কোথাও দেখতে পেলাম না। কোথাও নেই তাহলে। হঠাৎ একটা গো গো শব্দ উঠল আমার পিছন থেকে। শব্দটা শুনে চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে সুনীল হঠাৎ মেঝেতে পড়ে গেছে। সুনীলকে তুলে চোখের মুখে একটু জল দিতেই যাব, ঠিক সেই সময় আমার নাম ধরে কে ডাকলো, অপু, এই অপু, শিগগিরি আয় তো। পরিষ্কার অজয়ের গলা, কিন্তু অজয় তো। আমার কেমন সন্দেহ হলো। পরক্ষণেই মনে হলো কি জানি, হতেও পারে হয়তো সন্তুটা হঠাৎ কোনো বিপদে পড়েছে। বিপদ বাধাতে তো আর জুড়ি নেই। ভাবতে না ভাবতেই ডাকটা আবার ভেসে এলো, অপু, এই অপু, শিগগিরি একটু জল নিয়ে আয়। এবারে আর অজয়ের গলাটা চিনতে ভুল হলো না। সুনীলকে ফেলেই ওয়াটার ক্যানটা নিয়ে ছুটলাম, কিন্তু বাইরে বেরোতেই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল সেই ঘোড়া আর সেই টুপিওয়ালা সাহেব। ঘোড়ার পিঠে উঠে সাহেব বেরিয়ে যেতেই আচমকা একটা অট্টহাসি। পিছনে তাকাবার আগেই চোখে পড়ল হলঘরের ভেতরে দাঁড়িয়ে একটা অস্বাভাবিক ভেঙা ঝ্যাপসা মূর্তি। সেটা ছায়া মূর্তি। আমার দিকেই সেটা যেন এগিয়ে আসছে। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল, গা বেয়ে গলগল করে ঘাম নামছে, একটুও নড়তে পারছি না। অথচ শেষ পর্যন্ত কি হলো কে জানে। মূর্তিটা কাছে আসতেই হঠাৎ একটা বিকট চিৎকার করে পড়ে গেলাম। ভাবলাম উঠব, উঠতেও যাচ্ছিলাম, কিন্তু তার আগে কে যেন জোর করে আমার চোখের পাতা দুটো বুঝিয়ে দিল। তারপর আর কিছু মনে নেই, শুধু জ্ঞান হারাবার আগেই কানে এলো সে অদ্ভুত হাসিটা। একসঙ্গে অনেকগুলো কঙ্কাল যেন আকাশ ফাটিয়ে হাসছে, হি 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 হি। এত এইভাবে কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম মনে নেই। জ্ঞান ফিরল পরের দিন দুপুরে বিজনের বন্ধুর বাড়িতে। চোখ মেলে তাকাতেই দেখি বিজন।
বিজনের পাশে সুনীল আর অজয়। বিজনের বন্ধুটি তখনও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি বললাম, সন্তু, সন্তু কোথায়? বিজন বলল, সন্তু এখন হাসপাতালে। হাসপাতালে? কেন? লাফিয়ে উঠে বসতেই বিজনের বন্ধু আমাকে জোর করে শুয়ে দিল। না না, শুয়ে থাকুন, শুয়ে থাকুন, ভয় নেই। সন্তুবাবুর হাতটা শুধু ভেঙে গেছে, তাই হাসপাতালে পাঠিয়েছি। আমরা একটু পরে ওকে দেখতে যাব। কিন্তু হাতটা ভাঙলো কী করে? তখন জিজ্ঞাসা না করলেও পরে শুনেছিলাম অন্ধকারে এক সাহেবকে দেখতে গিয়ে সন্তু ছুটে যায় এবং তাকে ধরতে, কিন্তু ধরা তো দূরের কথা, উল্টিয়ে পোড়ো বাড়ির উঁচু চাতাল থেকে পড়ে গিয়ে ওর ডান হাতটা ভেঙে গেছে। তা তো গেছে, কিন্তু পরে অনেক ভেবেছি, বাড়িটার আশেপাশেও অনেক খোঁজ খবরও করেছি, অথচ যুক্তি দিয়ে আমরা সে রাতের ঘটনার আজও কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে প্লিজ বলছি শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের মতন এইটুকুই। আবার পরে আরেকটা গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।